হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিমলা শিক্ষা সম্মেলন, সিমলা অধিবেশন 1901 এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। চেষ্টা করব এই টপিকের ওপর কোনো কনফিউশন তোমাদের আর থাকবে না। ক্লাসটা অ্যাটলিস্ট ধৈর্য নিয়ে পুরোটা দেখো। এই মুহূর্তে তোমরা যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমে সেই চ্যানেলের মধ্যে প্রোভাইড করা ভিডিওসগুলি ভালো করে দেখবে। যদি তোমাদের 1%ও মনে হয় যে হ্যাঁ ভীষণ ইনফরমেটিভ কিছু শিখতে পারছো, তাহলে কিন্তু অনায়াসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে নিতে হবে। কারণ এর পরবর্তীতে সমস্ত রকমের আপডেটস বলো, সাজেশনস বলো বা যা কিছু সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবার প্রথমে প্রোভাইড করা হয়। এছাড়া আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, অনেক স্টুডেন্টসরা যোগাযোগ করেছে এবং এছাড়াও আফটার অ্যাডমিশন আমাদের অনলাইন ব্যাচে যেই ক্লাসেসগুলো রয়েছে, পেইড ব্যাচ, সেটারও সুবিধা রয়েছে এবং সেখানে কিন্তু ধারাবাহিকভাবে সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হচ্ছে। তো তোমরা যদি চাও একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো। এক্সট্রা কথা বাড়াচ্ছি না, আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, সিমলা অধিবেশন 1901, চলো এবারে শুরু করি কি আছে এখানে বিস্তারিত। দেখো, সিমলা শিক্ষা সম্মেলন কত সালে হয়েছিল? 1901 সালে। এক সেকেন্ড। সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল 1901 সালে সেপ্টেম্বর মাসে। সেই সময়কার ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ঠিক আছে, এনার উদ্যোগে কিন্তু সিমলা শিক্ষা সম্মেলনটা 1901 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল। আচ্ছা, এইখানে কিন্তু একটা বিষয় আছে। দেখো, এখানে বলা হচ্ছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার নীতি কাঠামো পর্যালোচনা, আরও এই ভারতীয় শিক্ষা ব্যবস্থার নীতি কাঠামোর আরও উন্নয়ন করার লক্ষ্যেই কিন্তু এই যে শিক্ষা সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এর পিছনে একটা কারণ ছিল। ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে তাদের শাসন বা তাদের যে ক্ষমতা ছিল সেটা তো ছিলই অলরেডি, কিন্তু সেইটাকে না আরও জোর কদমে বা সেইটাকে আরও শক্তিশালী করার জন্য এই যে ভারতীয়দের যে শিক্ষার প্রয়োজন রয়েছে, শিক্ষা কাঠামো উন্নয়ন করতে হবে, সংস্কার করতে হবে, এই জিনিসটাকে মেইনলি শিক্ষাকে তারা হাতিয়ার করে নিল, যাতে ভারতীয় উপমহাদেশে তারা আরও যেন জাঁকিয়ে বসতে পারে। ঠিক আছে, এটার পেছনে কিন্তু উদ্দেশ্য এটাই ছিল, যাতে তারা ভারতীয় উপমহাদেশে আরও যে তাদের যে শাসনটা রয়েছে, তাদের যে ক্ষমতা রয়েছে, সেইটা যেন তারা একদম জাঁকড়ে ধরতে পারে সেই বিষয়টাকে। ঠিক আছে, তার জন্য তারা কি করলো, এটাকে হাতিয়ার হিসেবে নিল, শিক্ষাকে একটা হাতিয়ার হিসেবে নিয়ে নিল। ঠিক আছে, সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কার, ব্রিটিশ প্রশাসনের চাহিদার সঙ্গে মানানসই শিক্ষানীতি তৈরি করার প্রয়াস নেওয়া হলো। লাস্ট লাইনটা দেখো কি বলা হচ্ছে, ব্রিটিশ প্রশাসনের চাহিদা, তাদের কি কি ডিমান্ডস ছিল সেইটার উপরে নির্ভর করে, সেইটার উপরে বেস করে শিক্ষার নীতি কীরকম হবে। ঠিক আছে, এই ধরনের শিক্ষানীতি তৈরি করার প্রয়াস নেওয়া হলো। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম স্লাইড, যেখানে আমরা কি দেখলাম, সিমলা শিক্ষা সম্মেলন কত সালে হলো? 1901 সালে সেপ্টেম্বর মাসে। কার উদ্যোগে হলো? সেই সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। ঠিক আছে, উনার উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠিত হওয়ার কারণ কি ছিল? ভারতীয় উপমহাদেশে শাসন তো চলছিল জোর কদমে, যাতে আরও জাঁকিয়ে বসতে পারে সেজন্য শিক্ষাকে একটা হাতিয়ার করা হলো। করে বলা হলো যে শিক্ষার কিছু নীতি কাঠামো এগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে এবং এর সাথে সাথে ব্রিটিশরা তাদের চাহিদা অনুযায়ী এই যে শিক্ষার যে পুরো নীতি রয়েছে সমস্ত কিছু কিন্তু নিজেদের মতন করে ডিজাইন বলো বা নিজেদের মতন করে তৈরি করে নেওয়ার চেষ্টা করলো। হয়ে গেল এইটুকু ক্লিয়ার? ক্লাসের মধ্যেই পরামুখস্থ হয়ে যাবে, শুধুমাত্র একটু ধৈর্য ধরে তোমাদেরকে শুনতে হবে। এইবারে চলো নেক্সট স্লাইডে কি বলছে। ভারতীয় শিক্ষার অবস্থা। 1901 সালের আগে ভারতের শিক্ষা ব্যবস্থা মূলত ব্রিটিশদের হাতে পরিচালিত হতো, তবে এটা মূলত ব্রিটিশদের প্রয়োজন অনুযায়ী গড়ে উঠেছিল। এরপরে 1854 সালে উডের ডিসপ্যাচ নিয়ে আমরা আলোচনা করেছিলাম না, যারা দেখোনি ভিডিওটা দেখে আসবে। 1854 সালে উডের শিক্ষা ও সংস্কার পরবর্তী কিছু পদক্ষেপের পর ভারতের সাধারণ জনগণের জন্য যে শিক্ষা যে বিষয়টা ছিল সেই সুযোগটা সীমিত ছিল। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র উচ্চবিত্ত এবং ব্রিটিশ প্রশাসন যারা ছিল বা ব্রিটিশ প্রশাসনের চাকরি প্রার্থী যারা ছিল তাদের জন্য
জন্যই কিন্তু ছিল, ঠিক আছে। ভারতীয় শিক্ষার অবস্থাটা মানে এরকম একটা পর্যায়ে ছিল। দ্বিতীয় স্লাইডে আমরা এটা দেখলাম। আচ্ছা, ভালো কথা। চলো নেক্সট স্লাইডে এবার লর্ড কার্জনের শিক্ষানীতি কী ছিল। উনার উদ্যোগেই তো সিমলা শিক্ষা সম্মেলনটা হলো। এবার শিক্ষানীতিগুলো কী ছিল। 1899 সালে ভারতের ভাইসরয় নিযুক্ত হন লর্ড কার্জন এবং শিক্ষার উন্নয়নকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেন, যে আমি এবারে মানে এলাম, এবার আমি হচ্ছে কাজে জয়েন করলাম, এবারে যে ভারতীয় শিক্ষাটা আছে সেইটাকে চলো একটু মানে উন্নয়ন করা যাক। তার মতে শিক্ষা কেবল ভারতীয়দের উন্নতির জন্য নয়, দেখো এই জায়গাটা, বরং ব্রিটিশ শাসনকে মজবুত করার মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ছিল। এইভাবেই তিনি শিক্ষাটাকে দেখেছিলেন। তিনি শিক্ষাকে একটা নিয়ন্ত্রিত কাঠামোতে আনতে এবং প্রশাসনিক যে কাজকর্মগুলো ছিল সেইটার সঙ্গে ব্যালেন্স করতে চেয়েছিলেন, ঠিক আছে, যেটা একদম ফার্স্টের স্লাইডে আমি বলেছিলাম। আচ্ছা, এবার চলো যাওয়া যাক নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে। সিমলা শিক্ষা সম্মেলনের আয়োজন এবং তার উদ্দেশ্য কি ছিল। সিমলা শিক্ষা সম্মেলন 1901 সালে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হলো। কার উদ্যোগে হলো? লর্ড কার্জনের উদ্যোগে হলো। চলো এইটুকু ক্লিয়ার আছে। এতে ব্রিটিশ কর্মকর্তারা কি করলো, শিক্ষানীতির বিশেষজ্ঞরা এবং শিক্ষাবিদরা অংশ নেন, ঠিক আছে। সিমলা শিক্ষা সম্মেলনে কারা কারা অংশগ্রহণ করেছিল? ব্রিটিশ কর্মকর্তারা, শিক্ষানীতির বিশেষজ্ঞরা এবং শিক্ষাবিদরা, ঠিক আছে, এতে অংশ নেয়। এবং মূলত সম্মেলনটা তিনটা প্রধান লক্ষ্যের ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিল বা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কি কি? সবার প্রথমে ভারতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করা, যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে চলো সেটা নিয়ে একটু পর্যালোচনা করা যাক, ঠিক আছে। আচ্ছা, তারপর শিক্ষার মান উন্নয়ন এবং সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেটা আমরা আগের সেকেন্ড স্লাইডে দেখলাম। তৃতীয়ত শিক্ষার মাধ্যমে ব্রিটিশ শাসনের যে স্বার্থ ছিল সেটা রক্ষা করা, শিক্ষাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিল, যে শিক্ষার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আমরা আমাদের যেই শাসন চলছে সেইটাকে আরও যেন একদম জাঁকিয়ে ধরতে পারি সেই বিষয়টাকে, ঠিক আছে। তো এই যে সম্মেলন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থাকে আরও সংগঠিত করা, কার্যকরী করা এবং বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন করা এবং উচ্চশিক্ষার মান উন্নয়নও করা, মানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা তিন ক্ষেত্রেই মানে শিক্ষার যে মানটা ছিল সেটা উন্নয়ন করা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো সিমলা শিক্ষা সম্মেলনের প্রধান সিদ্ধান্ত এবং প্রস্তাবনাগুলো কি কি ছিল। 1 নম্বর, সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি। সিমলা সম্মেলনের সিদ্ধান্ত কি নেওয়া হলো? শিক্ষা ব্যবস্থার উপর সরকারের যে নিয়ন্ত্রণটা রয়েছে সেটা ডাইরেক্টলি বৃদ্ধি করা হবে, সরকারের নিয়ন্ত্রণটা সরাসরিভাবে বৃদ্ধি করা হবে। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি যে ইন্টারফেয়ার বলো বা সরকার যে হস্তক্ষেপ করছিল সেইগুলো কিন্তু বাড়ানোর পরিকল্পনা করা হয়। সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করছে কোন কোন ক্ষেত্রে? মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সরকারি যে নিয়ন্ত্রণ আছে সেটাকে বাড়ানোর কথা বলা হলো। আচ্ছা, দ্বিতীয়ত স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করতে হবে। সম্মেলনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা উন্নয়নের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে ও আরও অর্থায়নের প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে। তবে এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু গুলোর উপর একটা প্রভাব বিস্তার করতেও চেয়েছিল, মানে যে ব্রিটিশরা চেয়েছে যে আমাদের উদ্যোগে শিক্ষা ব্যবস্থাটার মান উন্নয়ন হচ্ছে, এখানে আমরা আলাদা করে মানে অর্থ উন্নয়নের কথা যেটা রয়েছে সেটাও আমরা আলাদা করে করছি। তো ওভারঅল কি হবে, পুরো এডুকেশন যে সিস্টেম আছে সেখানে কিন্তু মানে ব্রিটিশরা চেয়েছিল যে সেখানে তাদের একটা কিন্তু আলাদাই একটা প্রভাব কিন্তু বিস্তার তারা করবে। আচ্ছা, তারপরে দেখো শিক্ষক প্রশিক্ষণ ও নিয়োগ নীতি। আমি আশা করছি তোমরা লাস্ট স্লাইডটা কিন্তু দেখতে পাচ্ছ, আমি এই পাশে চলে আসছি। সম্মেলনের অন্যতম প্রধান সিদ্ধান্ত ছিল শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাকে ঢেলে সাজানো। শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা মানে কি? শিক্ষার মান উন্নয়নের কথা বলা হচ্ছে। শিক্ষাটা কারা প্রদান করবে? শিক্ষকরা প্রদান করবে। তাহলে দক্ষ শিক্ষক বা ট্রেনিং টিচার্সের প্রয়োজনটা অনুভব হয়েছিল। প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ দেওয়া এবং এর সাথে সাথে শিক্ষকদের যে বেতন রয়েছে সেই
সেইটা বৃদ্ধির প্রস্তাবও কিন্তু গৃহীত হয়েছিল সিমলা শিক্ষা সম্মেলনে, যাতে শিক্ষার গুণগত মান কিন্তু আরও বাড়ানো যায়। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি, স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোর মান উন্নয়ন, এবং এর সাথে সাথে ট্রেনি টিচার্সের প্রয়োজন অনুভব হয়েছিল, এবং বলা হয়েছিল যে শিক্ষকদেরকে আমরা দক্ষ করে তুলব শিক্ষা দান করতে, তাদের বেতনটাও যেন বাড়ানো হয়। এই সমস্ত প্রস্তাবগুলো সিমলা শিক্ষা সম্মেলনে কিন্তু স্থান পেয়েছিল। আচ্ছা, এবারে দেখো সিমলা শিক্ষা সম্মেলনের প্রভাবগুলো কীভাবে পড়েছিল। সিমলা শিক্ষা সম্মেলনের সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে কিসের উপরে? ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপরে। কিভাবে? শিক্ষায় ব্রিটিশ প্রভাব বৃদ্ধি। এই সম্মেলনের মাধ্যমে ব্রিটিশ সরকার শিক্ষা ব্যবস্থার ওপর তাদের অবশ্যই কন্ট্রোল বলো বা তাদের প্রভাব এটা তো বিস্তার করতে চেয়েছিল। ফলে ভারতীয় শিক্ষার লক্ষ্য ব্রিটিশ স্বার্থ রক্ষা করার একটা কি বলবো যে একটা ভিত্তি হয়ে কিন্তু দাঁড়ায়। ভারতীয় শিক্ষার লক্ষ্য ছিল ব্রিটিশ স্বার্থ রক্ষা করা। ঠিক আছে, আচ্ছা, প্রাথমিক শিক্ষার বিস্তার। সিমলা শিক্ষা সম্মেলনের পর প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব বাড়ানো হয় এবং শিক্ষা বিস্তারে সরাসরি উদ্যোগ নেওয়া হয়। তবে এটি এখনো বলছে যে সাধারণ জনগণ যারা ছিল তাদের জন্য কিন্তু ঠিকঠাকভাবে সেটা উন্মুক্ত ছিল না, সেখানে কিন্তু একটা সীমিত ছিল এই বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, চলো, আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এরপরে দেখো কি বলছে 3 নম্বরে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকাশ। কি বলা হলো? ব্রিটিশ সরকার সিমলা শিক্ষা সম্মেলনের পর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেয়, যেটা পরবর্তীতে ভারতের শিল্প উন্নয়নে কিছুটা অবদান রাখে। এবার বৃত্তিমূলক শিক্ষা কি? এমন এক ধরনের শিক্ষা যেটা গ্রহণ করার পরে সেই শিক্ষাকে একেবারে হাতে নাতে কাজে লাগিয়ে সেখান থেকে যেন আমরা অর্জন করার যেই অর্থ উপার্জন করার যে পথটা সেটা যেন প্রশস্ত হয়। তো এরকম একটা শিক্ষা যেটা বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা, এই ধরনের যে শিক্ষাগুলো ছিল এর উপর জোর দেওয়া হচ্ছিল, যাতে কি হয় পরবর্তীতে ভারতের শিল্পায়নের ওপরও কিন্তু এটা কিছুটা অবদান রাখে। কারণ সেই সময়ে যারা শিক্ষাগুলো গ্রহণ করছিল তারাই পরবর্তীতে সেটা শিখে গিয়ে ভারতের যে শিল্প ছিল সেইটা উন্নয়নের কাজে কিন্তু তারা নিজেদের অবদান রাখার কথা চিন্তা করেছিল, বা এই বেসিসেই কিন্তু এই জিনিসগুলো ভাবা হয়েছিল। ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ। যদিও এই যে সিমলা শিক্ষা সম্মেলনের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনকে শক্তিশালী করা, তবে এটা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে কিন্তু আরও বাড়িয়ে তোলে। ব্রিটিশদের শিক্ষানীতির বিরুদ্ধে ভারতীয় নেতারা আস্তে আস্তে সরব হতে শুরু করে। স্বশিক্ষা এবং স্বশিক্ষা নীতি গঠনের দাবি আস্তে আস্তে তীব্র হয়ে উঠেছে। কেন আমরা তাদের আন্ডারে থেকে বা তাদের প্রভাব যে সমস্ত শিক্ষা ব্যবস্থায় রয়েছে এই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণের বিরূপেই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনাগুলো কিন্তু বেড়ে উঠছিল। যার জন্য দেখো এখানে কি বলা হচ্ছে, স্বশিক্ষা এবং স্বশিক্ষা নীতি গঠনের দাবিও কিন্তু এই সময়ের সাথে সাথে আরও জোরালো হতে শুরু করে। ঠিক আছে, আচ্ছা, চলো, তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। লাস্ট পয়েন্ট আমরা কি দেখলাম? ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ। তারা তো চেয়েছিল যে ব্রিটিশ শাসনের প্রভাব প্রতিপত্তি ভারতীয় উপমহাদেশে এই সিমলা শিক্ষা সম্মেলনের মাধ্যমে আরও জাঁকিয়ে ধরতে, বা সেখানে তারা কিছু নিজেদের পয়েন্টস রেখেছিল। তো আলটিমেটলি কি হচ্ছিল এর মাধ্যমে, বা এই যে সিমলা শিক্ষা সম্মেলনে শিক্ষাকে যে আরও ভালো করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, যার পিছনে একটা উদ্দেশ্য কি ছিল? শিক্ষাকে হাতিয়ার করে আমরা ভারতীয় উপমহাদেশে আমাদের যে শাসন কার্য রয়েছে সেটাকে আমরা আরো স্ট্রং করব, বা শিক্ষার ক্ষেত্রে আমরা নিজেদের একটা প্রভাব রাখবো, এখানে অর্থ আমরা ইনভেস্ট করছি। তো এই সমস্ত কিছু যখন ব্রিটিশরা ভাবছিল, ওরা ভাবছিল যে তাহলে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে আমরা নিয়ন্ত্রণ করব। কিন্তু এই সমস্ত কিছু করতে গিয়ে কি হলো, ভারতীয়দের মধ্যে যে জাতীয়তাবাদী চেতনা সেইটা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে শুরু করছিল। তাদের মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন কিন্তু আসতে শুরু করছিল। তো ঠিক আছে, তো এই ছিল সিমলা শিক্ষা সম্মেলন, যার কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা পুরো ভিডিওটি দেখবে, আমি আশা করছি টপিকের উপর থেকে কিন্তু কোনো কনফিউশন থাকার তো কথা নয়। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কমেন্টস বক্সে কিন্তু ছেড়ে যেতে ভুলবে না। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমাদের প্রত্যেকদিন আরও ভালো ভালো কাজ করার কিন্তু আমাদেরকে উৎসাহিত করতে থাকে। তো চলো, লাস্ট স্লাইডে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। অ্যাডমিশন প্রসেস অনেক আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা হিউজ পরিমাণে কিন্তু রেসপন্স করেছে। তাদের নিয়ে প্রতি সপ্তাহে দুখানা করে ক্লাস হয়। তোমরা চাইলে আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের একটা পার্ট তোমরাও হতে পারো। চলো, এক্সট্রা কথা আর বলছি না, ভিডিওটি পুরোটা দেখো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।